This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। উৎসবের মরশুম চলছে, কিন্তু পরপর দুদিন কিভাবে গুলি চললো? কেন মহালয়ার দিন আমরা চারু মার্কেটে জিমে গুলি চলতে দেখিয়েছি আপনাদেরকে, আর প্রতিপদে কি দেখলাম? গুলি চললো গার্ডেন ব্রিজে। চারু মার্কেটের পর এবার বন্দর এলাকায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার। এখনো পর্যন্ত পুলিশের তদন্তে ঠিক কি উঠে আসছে জানাবেন আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, সকাল সকাল আরো একটা খারাপ খবর, আবারও গুলিবিদ্ধ হওয়ার খবর। এখনো পর্যন্ত যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার কি পরিচয় পাওয়া যাচ্ছে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, ওই যুবকের নাম জানা যাচ্ছে শ্রেষ দুর্কাপ, 29 বছর বয়স, এবং পাশেই অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে তার খুব কাছে অর্থাৎ হেস্টিংস থানা এলাকায় তার বাড়ি। তিনি আত্মঘাতী হয়েছেন তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তার কারণ তার বাড়ি থেকে একটি সুইসাইড নোট বাজেয়াপ্ত করা হয়েছে। আমি যে ছবিটা দেখাচ্ছি এই জায়গাতেই এই শ্রেষ দুর্কা নামে ওই যুবকের দেহ পাওয়া গিয়েছে। যে সুইসাইড নোট তাতে লেখা ছিল, সরি মম অ্যান্ড ড্যাড, আই অ্যাম নট ইয়োর গুড সান। অর্থাৎ মা বাবার কাছে নিজের আক্ষেপ রেখে সে চলে গিয়েছে, কিন্তু এর বাইরে আর কিছু তথ্য জানা নেই। সকাল 8:30 নাগাদ সে বাড়ি থেকে বেরোয়, বাড়িতে বলে গিয়েছিল যে চা খেতে বেরোচ্ছে, এবং চা খেতে বেরোনোর নাম করেই 1.5 ঘন্টার মধ্যে এখানে তার মৃতদেহ পাওয়া যায়। একটু জানতে চাইবো, এই যুবকের বয়স এবং এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে পেল? যদি আত্মঘাতী ঘটনা হয়ে থাকে, আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে পেল এবং তার বয়স কত? দেখো, শ্রেষ দুর্গার বয়স জানা যাচ্ছে 29 বছর, কিন্তু আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল সেটা এখনো স্পষ্ট নয়। সে শেয়ার ট্রেডিং ব্যবসা বা শেয়ার ট্রেডিংয়ের কাজ করতো তেমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে। পরিবারের সদস্যরা পুলিশকে তেমনটাই জানিয়েছেন, এবং যে সুইসাইড নোট বাড়ি থেকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন, সেই সুইসাইড নোটে যে লেখা ছিল সেই লেখাটা তার ছেলেরই অর্থাৎ শ্রেষ্ঠ দুর্গারই, সেটা বাবা মা নিশ্চিত করেছে পুলিশকে। পুলিশ এখন তদন্ত করছে যে এই আগ্নেয়াস্ত্রটি সে পেল কোথায়। সকাল 8:30 নাগাদ বাড়ি থেকে বেরোয় বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। তারপর 1 ঘন্টার মধ্যে ঠিক এই জায়গাটায় চলে আসে। সে কি তাহলে আগে থেকে রেকি করে গেছিল যে কোথায় সে আত্মঘাতী হবে? সে কি অস্ত্রটা আগে থেকে কোনোভাবে তার বাড়িতে রেখে দিয়েছিল, এবং যে সময় বাড়ি থেকে বেরোয় সেই সময় অস্ত্র নিয়ে বেরোয়? কিভাবে এখানে এসে পৌঁছয়, নিজের গাড়ি নিয়ে আসে? স্বাভাবিকভাবে এই বিষয়গুলো তদন্ত করে দেখতে হবে, কারণ মুড়িমুড়কির মতন কি এখন তাহলে আগ্নেয়াস্ত্রও পাওয়া যাচ্ছে? যে কেউ যে কোনো জায়গা থেকে আগ্নেয়াস্ত্র পেতে পারে, না হলে এই ধরনের ঘটনাগুলো ঘটে কি করে? সেই বিষয়টাই এখন পুলিশ তদন্ত করে দেখছে যে এই 29 বছর বয়সী যুবক যে আত্মঘাতী হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, তবে সে আগ্নেয়াস্ত্রটা পেল কোথা থেকে এত সকালবেলা, সেই বিষয়গুলোই তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ সুজয়। রাত্রির বেলা ফাঁকা রাস্তা থাকে, আর এই ফাঁকা রাস্তায় কে কোথায় কি কোথা থেকে আসছে কোথা থেকে যাচ্ছে সব কিছু তো বোঝা মুশকিল আছে। তাও আমাদের লোকাল থানা, আমাদের পুরো লালবাজার সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে কোথাকার ছেলে আছে। যেহেতু আমার এলাকার ছেলে নয়, ওটা কিন্তু এই এরিয়ার বাইরে আছে। এত বড় ইন্টেলিজেন্স নয় কেউ বুঝতে পারবে কি এখানে কোনো ঘটনা। বন্দর এলাকা শান্ত, আগে কি হতো না হতো জানি না, কিন্তু এই বন্দর এলাকা শান্ত এলাকায় এইখানে একটাও কোনো রকম মানে এখানে কোনো রকম ঘটনা, কোনো ঝুট ঝামেলা, কোনো মারামারি, কোনো দোষাদোষ ছিল না। এটা একটা হয়েছে, পুলিশের কাজ আছে, পুলিশ তদন্ত করবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু আতঙ্কগ্রস্তের একটা ব্যাপার আছে। সাধারণ মানুষ এগুলো দেখে কি ভাববে? আর্মস অ্যামুনিশন ধরুন, আর্মস অ্যামুনিশন সিজার করুন, এটা যত বাইরে থাকবে তত বেশি সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, যত বেশি থাকবে। সুতরাং সিজার লিস্টের মধ্যে আনতে হবে, ধরতে হবে, ধরার পরে লঘু ধরায় কেস নয়, অ্যাকুরেট সেকশনে কেস করে তাদেরকে যথোপযুক্ত কাঠগড়ায় নিয়ে আসতে হবে, কোর্টের কাছে নিয়ে আসতে হবে। উৎসবের মৌসুম গতকাল মহালয়া থেকে আজ পর 2 দিন শহর কলকাতায় হচ্ছে কি? দুটো ঘটনা ঘটে গেল, শুট আউট হচ্ছে। গতকালের ঘটনায় যদি নজর রাখি, একদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চারু মার্কেটে যেভাবে গুলি করা, মানে একদম ওপেনলি গুলি চালানো হয়েছে, তারপরেও কিন্তু 4 জন দুষ্কৃতীকে পুলিশ ধরতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন জিম মালিককে টার্গেট করেছিল তারা? এর পিছনে কি কারণ থাকতে পারে? আমি সুশোভন, আমাদের রিপোর্টারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইবো। সুশোভন, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত শেষ কি খবর রয়েছে সেটা জানবো, তার পাশাপাশি মানে এদের মোটিভটা কি ছিল সেটা কিছু বোঝা গেল? দেখো, মোটিভটা এখনো স্পষ্ট হচ্ছে না, যে কোথাও ভয় দেখানো বা আতঙ্ক তৈরি করা। প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে জিমের মালিক সে কিন্তু পুলিশকে জানিয়েছে তার সঙ্গে কারোর শত্রুতা ছিল না।
আর পুলিশ এক প্রকার নিশ্চিত হয়েছে যে এটা রেকি করা ছিল। তার কারণ এই হলো জিম, আর এইখানে মূলত দুটো বাইক, দুজন বাইরে দাঁড়িয়ে ছিল, দুজন ভেতরে রেইনকোট পরে এবং মাথায় হেলমেট পরে ঢোকে। তারপর যখন মেঝেতে তারা গুলি করে, তারা কিন্তু এই রাস্তা দিয়ে তারা পালিয়ে যায়। আর এই রাস্তাটার একটা গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ এখানে কোনো সিসি ক্যামেরা নেই। আর এখান থেকে যেদিকেই যাক না কেন সেদিকে কিন্তু অনায়াসে পালানো যায়। যদি আমি এইখান থেকে সোজা গিয়ে ডান দিকে যাই তাহলে কিন্তু প্রিন্স আনোয়ার শাহ রোড, আর বাঁ দিকে গেলে সেটা কিন্তু লেক গার্ডেন্স রেল স্টেশন। অর্থাৎ অনায়াসে এখান থেকে পালিয়ে যাওয়া যায়, যেটাতে তারা সক্ষম হয়েছে একেবারে বাইক চালিয়ে। আর পুলিশের এখানেই সন্দেহ যে তাহলে তারা এই জায়গাটা রেকি করেছিল, তার কারণ এক নির্জন সময়। কেন এই দুপুর বেলা, এই সময় আমি যেই সময় দাঁড়িয়ে রয়েছি এই সময় তুমি দেখতে পাচ্ছ যে একেবারে লোকজন হাতে গোনা, যদি কেউ ধরতেও যায় ধরতে পারবে না, কারণ বাজার বন্ধ হয়ে গেছে। আর এই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছিল। আর অন্য দিক থেকে পুলিশ এটা অনুমান করছে মেঝেতে কেন গুলি করলো, যদি তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকে তারা কিন্তু কারোর দিকে গুলি করতে পারতো। দেখার রয়েছে। সুশোভন, তুমি নজর রাখো, কিন্তু কেন শহর কলকাতায় পরপর দুদিন এরকম ঘটনা ঘটলো? পুলিশ কমিশনার তিনি তো আশ্বাস দিয়েছিলেন যে পুজোর সময়, অর্থাৎ এই যে উৎসবের মৌসুম, এই সময় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে, তারপরেও সেরকম ঘটলো। আমরা শুনবো পুলিশ কমিশনার ঠিক কি বলেছিলেন। এইবার পূজার দিন আমরা এক্সট্রা ম্যান পাওয়ার, প্রচুর এক্সট্রা ম্যান পাওয়ার থাকবে। এই মানে ট্রাফিক ম্যানেজমেন্ট, জেনারেল সার্কুলেশন যেটা আছে তার জন্য এক্সট্রা ম্যান পাওয়ার থাকবে, এক্সট্রা অফিসার্স দেওয়া হবে, ম্যান পাওয়ার দেওয়া হবে, যথেষ্ট ম্যান পাওয়ার থাকবে। অ্যান্ড শুধু রাত্রি মানে 2-3টের সময় অনেক জায়গায় আমরা পুলিশকে, আমাদের ফোর্সকে স্ট্যান্ড ডাউন দিয়ে দিই, তারপরেও আমাদের ফোর্স যাতে অ্যাভেলেবেল থাকে, যারা রাত্রি মানে 2টো থেকে সকাল 6টা অবধি যাতে হোল নাইট যারা থাকবে ওদের সুবিধার জন্য এক্সট্রা পুলিশ এইবার থাকবে। মহালয়া থেকে প্রতিপদ শহরে কখনো গুলি চলছে, কখনো যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হচ্ছে। নজর রাখবো ইকো পার্কের দিকে, তার কারণ ইকো পার্ক থেকে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ। 11 নম্বর ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ। কিভাবে সেই দেহ এখানে এলো? আত্মহত্যা নাকি কেউ খুন করে ফেলে গেছে? জানার চেষ্টা করবো। আমাদের সহকর্মী রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে কি জানতে পেরেছে এই যুবকের দেহ কোথা থেকে এলো এই 11 নম্বর ট্যাঙ্কের কাছে? দেখো, মৃত্যুর কারণটা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে পুলিশের মধ্যে থেকে। পুলিশের তদন্তকারী আধিকারিকেরা সেই সমস্ত বিষয়ে, অর্থাৎ মৃত্যুর কারণ, কিভাবে মৃত্যু ঘটলো, যুবকের রক্তাক্ত যুবকের দেহ এলো কি করে ওই 11 নম্বর ট্যাঙ্কের সামনে, এবং সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এবং নিউ টাউনে কর্মরত বেশ কিছু লেবার এবং অজ্ঞাত পরিচয় ওই যুবকের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এবং কি কারণে মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এবং ঘটনাস্থলের কাছেই কিন্তু একটি লেবার রুম ছিল, সেখানে বেশ কয়েকটি মোবাইল চুরি হয়েছিল। সেই অজ্ঞাত পরিচয় যুবক সেই মোবাইল ফোন চুরি করেছিল, তার কারণেই কি গণপিটুনিতে মৃত্যু হয়েছিল, সেই বিষয়টাও কিন্তু তদন্তের আওতায় রেখেছে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। এখনো স্পষ্ট না হলেও পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।